আপনি কি আমাকে কামড়াতে চাইছেন? অলির কণ্ঠ কাঁপছে, ঠোঁট জোড়া শুকিয়ে কাঠ, বুকের ভেতরটা ধুকপুক করছে অজানা উত্তেজনায়। সে বহু কষ্টে এতটুকু উচ্চারণ করতে সক্ষম হয়েছে। এদিকে অলির কথা শুনে আলভির একটা শ্বাস আটকে ফেলে অলিকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে অলি একটা লম্বা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করল। আলভি অন্যদিকে ঘুরে নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে। অলি আর চোখে একবার আলভির পিঠের দিকে তাকায়। কামড়াতে না দিলে আপনি রূপসা আপুকে আপু বলে ডাকবেন না? আলভি কোনো উত্তর দিল না। তার এই নীরবতা অলি সহ্য করতে পারল না। সে ধীরে ধীরে আলভির দিকে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, কি হলো, শুনতে পাচ্ছেন না? আলভি বিরক্ত ভরা চোখে অলির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, মেজাজ খারাপ করো না তো, চুপচাপ ঘুমাও, মুডটাই নষ্ট করে দিয়েছো। কথাগুলো শুনে আরও বেশি বিভ্রান্ত হলো অলি। সে কি এমন করেছে? অলি পুনরায় নিজের স্থানে এসে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার পরেও সে ঘুমাতে পারল না। এদিকে আলভি একভাবে শুয়ে আছে। অলি বুঝতে পারল না সে আদৌ ঘুমিয়েছে কিনা। যে একটু দ্বিধা নিয়ে নিজের তর্জনী আঙ্গুল দিয়ে আলভির পিঠে দুটো আলতো টোকা মারল। মুহূর্তে আলভি ঝড়ের বেগে অলির দিকে ঘুরে গিয়ে তার হাত সরিয়ে দিল। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, বিরক্তি করছে কেন? ঘুমাতে বলছি না? অলি একটু চমকে গিয়ে শুষ্ক গলা বলল, আপনি কি রাগ করেছেন? আলভি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে নরম স্বরে বলল, আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি রাগলে তোমাকে ঠাটিয়ে দুটো চড় মেরে দিতাম। আলভির কথা শুনে অলি ঘাবড়ে গেল। তার মানে আপনি রেগে নেই? না। অলি চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আলভি বলল, তুমি কাকে কি বলতে হবে সেসব তো ভালোই বোঝো, কিন্তু স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে সব বোঝো না। এই ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে। কথাটা শুনে অলি ফ্যাল করে আলভির দিকে তাকিয়ে রইল। যদিও বা সে আলভির চেহারা দেখতে পাচ্ছে না, তবুও তার মনে হচ্ছে আলভির মন ভালো নেই। অলি অভিমানী কণ্ঠে বলল, আমি কোনটা বুঝতে পারিনি? আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? আচ্ছা ঠিক আছে, রূপসা আপুকে আর আপু বলে ডাকতে বলবো না। আলভির ভীষণ খারাপ লাগলো। সে কিভাবে অলিকে বোঝাবে যে অলির ব্যবহারে অনেক কষ্ট পায়। আলভির কাছে গেলে অলি অদ্ভুত বিহেভ করে, আর এটা তাকে অনেক কষ্ট দেয়। অলি ছটপট করলে আলভির মনে হয় সে অলিকে আবারও করছে। সে অবশ্য অলির সাথে জোরাজুরি করতে চায় না, কিন্তু এই অলি কবে বড় হবে আর কবে নিজের থেকে তার কাছে আসবে? ততদিন সে কিভাবে নিজেকে সামলে রাখবে? আলভিকে নিশ্চুপ থাকতে দেখে অলি চিন্তিত কণ্ঠে শুধায়, আপনার কি শরীর খারাপ? আলভি স্বাভাবিক স্বরে বলে, না, তবে মন অবশ্যই খারাপ। অলি ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? দেখো অলি, আমি অনেক টায়ার্ড, ঘুমাতে দাও আমাকে। অলি চুপ হয়ে যায়, আর আলভি অন্যদিকে ফিরে চোখ বুঝল। অন্ধকারাচ্ছন্ন রুমটা নিস্তব্ধ। শুধু শোনা যাচ্ছে দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ। জানলার ওপারে কঠিন অন্ধকার, ঘুমিয়ে পড়ছে শহর। বাতাসে মিশে আছে একরাশ গা ছমছমে নিস্তব্ধতা। এমন সময় অলি নরম কণ্ঠে ভেসে এলো, আপনি কি কষ্ট পেয়েছেন? আচমকা অলির প্রশ্নে আলভি ফট করে চোখ মেলে তাকায়। অলি আলভির মাথায় হাত রাখলো। আলভি অলির দিকে ঘুরে গিয়ে চাপা কণ্ঠে বলল, কষ্ট পেয়েছি, কিন্তু তুমি কি বুঝতে পারছো যে আমি কেন কষ্ট পেয়েছি? অলি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে রয়ে বলল, আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি বলুন কি করলে আপনার কষ্ট কমে যাবে, আমি সেটাই করব। আলভির ঠোঁটের কোণে একটা স্লান হাসি ফুটে উঠল। সে ভারী কণ্ঠে বলে উঠল, আমাকে আদর করো, তাহলে আমার কষ্ট কমে যাবে। অলি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। চোখে মুখে তীব্র লজ্জা, অস্বস্তি আর সংকোচ ফুটে উঠল। তবুও আলভির মন রক্ষার্থে সব দ্বিধা উপেক্ষা করে আলভির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আলভি চোখ বুঝে অনুভব করলো স্পর্শটুকু। অলির সেই কোমল স্পর্শে আলভির চোখে মুখে প্রশান্তির রেখা ফুটে ওঠে। স্বামীকে এভাবে আদর করে? আলভির কণ্ঠে একরাশ অভিমান। অলি অসহায় কণ্ঠে জিজ্ঞাসা করলো, তাহলে কিভাবে করে? আলভি নিজের কপালের মাঝ বরাবর আঙ্গুল ঠেকিয়ে বলল, এখানে কিস করে। অলি হকচকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, তবু সাহস সঞ্চয় করে আলভির কপালে নিজের নরম ঠোঁট দ্বারা ছোঁয়ালো। এতটুকুতে আলভির মন ভালো হয়ে যায়। তবু কথায় আছে না, বসতে পেলে শুতে চায়, ঠিক তেমনটাই হলো। আলভি এবার নিজের গালে আঙ্গুল ঠেকে বলল, এবার এখানে করো। অলি নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ভেতরটা কাঁপছে, ভিতরে স্নায়ু টান টান অবস্থা। এমনটা আগে কখনো হয়নি, যেন কোনো দুঃসাহসিক অভিযানে নেমেছে। আলভি গম্ভীর তীক্ষ্ণ উপস্থিতি যেন ওর অগ্নি পরীক্ষা নিচ্ছে। তার সংকোচ স্পষ্ট বুঝতে পেরে আলভি মৃদু হেসে বলল, থাক,
করতে ভালো না লাগলে করতে হবে না। কিন্তু অলি মাথা নেড়ে সাহস জুগিয়ে এগিয়ে এসে আলভিকে কিস করতে যাবে, ঠিক তখনই আলভি ঘুরে তাকায় তার দিকে। ফলস্বরূপ অলি অজান্তে আলভির ঠোঁটে চুমু দিয়ে বসলো। অলি অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে সরে নেবে, কিন্তু তার আগেই আলভি এক হাতে অলির ঘাড় চেপে ধরে। অলি বেচারা আর কি করবে। আলভি শক্তপোক্তভাবে নিজের ঠোঁটের সাথে অলির ঠোঁট চেপে ধরে রেখেছে, যেন হঠাৎ কোনো দুরন্ত ঝড় এসে অলিকে ঘিরে ফেলছে। পালানোর পথ নেই। আলভির স্পর্শের চাপে ঠোঁটের ছোঁয়ায় অলির শরীর জমে আসে। অলি শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতে আলভি অলির নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে। অলি ছোটার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু তাতে যেন আগুনে ঘি পড়ে। আলভি আরও প্রবল হয়ে অলির ঠোঁটে নিজের আধিপত্য বিস্তার করতে লাগলো। আলভি চুমুরত অবস্থায় অলিকে নিজের নিচে টেনে নেয়। অলি দু হাতে নিজের এক হাত দিয়ে চেপে ধরে, আর এক হাতে অলির ঘাড় চেপে ধরে। প্রায় 13 মিনিট পর আলভি অলির ঠোঁট জোড়া ছেড়ে দেয়। অলির চোখ জল, ঠোঁট লাল হয়ে গেছে। মনে হচ্ছে অক্সিজেনবিহীন কোনো ভিন্ন গ্রহ ছিল এতক্ষণ, মাত্র পৃথিবীতে ফিরে এলো। অলি হাঁপাচ্ছে, কাঁপা কাঁপা ঠোঁটে শ্বাস নিচ্ছে একটানা। 2 মিনিট পর অলি কিছুটা স্বাভাবিক হলো। আলভি এখনও অলির হাত জোড়া ধরে রেখেছে। অলি নিজের হাত ছাড়াতে চাইলে আলভি ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, সরি হানিবি, আর একবার প্লিজ, এবার ব্যথা দেব না, প্রমিস। অলি কিছু বলতে যাবে, তার আগে আলভি পুনরায় অলির অধৈর্যটা আঁকড়ে ধরে। অলি বলতে না পারা কথাগুলো গোঙানির রূপে রুমের চারিদিকে ছড়িয়ে পড়ে। এবারে চুমুটা ছিল ভীষণ সব, তীব্রতার বদলে ভালোবাসায় ভরপুর। আলভি ধৈর্য সহকারে অলির ঠোঁটের মাঝে বিচরণ করছে। অলি একসময় ক্লান্ত হয়ে হার মেনে নিয়ে নিজেকে আলভির নিকট সঁপে দেয়। এরকমভাবে আলভি কতক্ষণ যাবৎ অলির ঠোঁটের মাঝে ডুবেছিল তার ইয়াত্তা নেই। ঘড়ির কাঁটা রাত 3টা ছুঁই ছুঁই। আলভি নাক ডেকে ঘুমাচ্ছে। অলির চোখে ঘুম নেই। সে নির্লিপ্ত ভঙ্গিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছে। যদিও অন্ধকারের রুমে কোনো কিছু দেখা যাচ্ছে না, অলি লক্ষ্য করছে এই কয়েকদিন সে আলভির পাশে ঘুমালেও আলভি নাক ডাকেনি। তবে আজকে কি হলো? অলি একটা শ্বাস ফেলে ঘুমাতে চাইল, কিন্তু ঘুম যেন তার সাথে লুকোচুরি খেলছে। বারবার আলভির চুমনের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। তার আজকে একটুও খারাপ লাগেনি। উল্টে আলভির প্রতিটি স্পর্শ তার শরীরে অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে দিয়েছে, যার প্রভাব তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। এটাকেই কি স্বামীর আদর বলে? ভাবনা মাথাতে আসতে অলি দুহাতে মুখ ঢেকে নিল। লজ্জায় তার গা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ যেতে অলি আলভির দিকে এগিয়ে যায়। এক হাতে আলভিকে জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। সকাল 8টা। সূর্য সদ্য মাথা তুলছে। জানলার কাছে হালকা গরম ভাব। রোদ সরাসরি ভিতরে না ঢুকলেও পর্দার ফাঁক গলে একটু একটু করে ছড়িয়েছে। আলভির রুমে অদ্ভুত এক নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা টিকটিক শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে। আজকে নেমানের নানুর অপারেশন হবে। আলভি তড়িঘড়ি হাত ঘড়ি পড়তে পড়তে অলির উদ্দেশ্যে কথাটা বলল, কিন্তু বিনিময়ে অলির থেকে কোনো রেসপন্স পেল না। সে ভুরু কুচকে অলির দিকে তাকায়। অলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, কিন্তু অলিকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো ভাবনায় ডুবে আছে। আলভি অলির দিকে এগিয়ে গিয়ে অলির পিঠ বরাবর টোকা দিতে অলি ধরপড়িয়ে ওঠে। হাতে থাকা চিরুনিটা ফোল্ডারে ছিটকে পড়ে। অলি থতমত খেয়ে আলভির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে আলভি অলির মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল, রাতের ঘটনা ভুলতেই পারছো না দেখছি, ব্যাপার কি? আলভির কথা শুনে অলি লজ্জায় আড়ষ্ট হয়ে ঠোঁট চেপে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। তাকে এভাবে লজ্জা পেতে দেখে আলভি নিজের ঘাড় চুলকে বলল, তুমি কিন্তু আমাকে সিডিউস করছো। আমি আবার বাইট করতে শুরু করলে আমাকে কিন্তু আটকাতে পারবে না। এই কথা শুনে অলি ড্রেসিং টেবিলের দিকে ঘুরে গিয়ে বলল, নোমান ভাইয়ের নানুর কী অবস্থা এখন? আলভি একটা শ্বাস ফেলে বলল, সেটাই বলেছিলাম, আজকে ওনার হার্টের অপারেশন করাবে। অলি চমকালো, তাকালো আলভির দিকে। আপনি করবেন? আলভি প্যান্টের পকেটে হাত রেখে বলল, আপনার নোমান আমার হানিবিকে পালাতে সাহায্য করছে, তার প্রতিদান স্বরূপ আমি এতটুকু তো করতে পারি, তাই না? আলভি হাসছে। অলি সরু চোখে আলভির দিকে তাকিয়ে রইল। এর আগে সে আলভিকে এভাবে হাসতে কখনো দেখেনি। আর সত্যি বলতে আলভিকে হাসতে দেখেও অলির খুব ভালো লাগছে। বাহ, আজকে আপনার মন আজকে বেশ ভালো দেখছি। আলভি হুট করে অলিকে উল্টো দিকে ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরল। বউয়ের আদর পেয়েছি তো, সেই জন্য ফুরফুরে লাগছে। অলি নিজেকে হেসে উঠল। বা আমাকে হারানোর পর এই প্রথমবার সে একটু মন থেকে এসেছে। আমাকে নিয়ে যাবেন? আলভি অলির চুলে মুখ গুজে চাপা স্বরে বলল, কোথায়?
নোমান ভাইয়ের নানুকে দেখব, আপনার সাথে যেতে চাইছি, নিয়ে যাবেন? আলভি অলিকে ছেড়ে দিয়ে বলল, না অলি, আমি অপারেশনের সময় ব্যস্ত থাকবো, তখন তুমি একা একা কী করবে? অলি ঠোঁট ফুলিয়ে বলল, বাড়িতেও তো একা একা থাকতে হয়, তার চেয়ে আপনার সাথে যাওয়াই ভালো। অপারেশনের পর আমরা ঘুরতে যাবো প্লিজ। আলভি আর না করতে পারলো না। এইভাবে বলার পরে কি আর সে না করতে পারে? ওকে ডান, তার আগে ব্রেকফাস্ট করে নিয়ে চলো। আলভি রুমের দরজা খুলতে রূপসাকে দাঁড়িয়ে থাকতে থেকে হকচকিয়ে যায়। রূপসার হাতে থাকা কফির মগটা আলভির দিকে এগিয়ে দিয়ে বলে, আগে তো কফি ছাড়া চলতোই না, এখন তো কফি নিয়ে এলেও তোমাকে পাওয়া যায় না। রূপসার কণ্ঠ শুনে অলি মাথায় কাপড় টেনে দরজার দিকে এগিয়ে আসে। আলভি রূপসার হাত থেকে কফির মগটা নিতে যাবে, তার আগে অলি এগিয়ে এসে মগটা নিয়ে নেয়। 1 সেকেন্ড অপেক্ষা না করে কফির কাপে একটা চুমুক দিয়ে নাক মুখ কুঁচকে ফেলে। আলভি আর রূপসা দুজনে হতবাক হয়ে অলির দিকে তাকায়। অলি মুখের কফিটুকু আবার কাপে ফেলে দিয়ে বলে ওঠে, ছি, এটা কি বানিয়েছো রূপসা, ওয়াক। অলির কথা শুনে রূপসা রেগেমেগে অলির হাত থেকে কফির মগটা ছিনিয়ে নেয়। বাজখাই কণ্ঠে বলে ওঠে, এই বেয়াদব মেয়ে, তোমাকে একবার বলছি না যে আমার নাম ধরে ডাকবে না? অলি চোখ মুখ শক্ত করে বলল, আমাকে ভাবি বলে রাখো, তারপরে আপু বলে রাখবো। রূপসা মুখ বাঁকায়, তোমার মুখ থেকে আপু ডাক শোনার জন্য আমি উতলা হয়ে যাইনি। তুমি যদি আমার সাথে কথা বলতে না আসো তাহলেই আমি খুশি হব। অলি একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা, আমাকে ভাবি বলতে হবে না, তুমি অন্তত ওনাকে একবার ভাইয়েই বলে ডাকো। রূপসা অগ্নিঝরার চোখে অলির দিকে তাকাতে আলভি বলে, রূপ, তোর বিহেভিয়ার অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোকে ফার্স্ট আর লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, অলির সাথে এভাবে কথা বলবি না। আলভির কণ্ঠে এমন কিছু ছিল যা রূপসাকে ভীষণভাবে আহত করলো। তুমি শুধু আমার বিহেভিয়ার দেখলে, ওর বিহেভিয়ার দেখলে না? ও আমার সাথে কিভাবে কথা বললো সেটা দেখলে না? ও তো তোকে ঠিকই কথা বলছে। তুই একটা কাজ কর, আমাকে ভাই বলে ডাকতে তোর সমস্যা হলে তুই আমার চোখের সামনে আসিস না। কথাটা শুনে রূপসা অভিমানী চোখে আলভির দিকে তাকিয়ে হাতে থাকা কফির মগটা শক্ত করে চেপে দিল। হায়, আমি না আসলেও তুমি সামান্য কফিটুকু খেতে পারবে না, বুঝলে? তোমার এই অকালপক্ষ বউ তো শুধু চটং চটং করে কথা বলতে জানে, আর কি জানি সে? এই সাদা চামড়াটা ছাড়া ওর মাঝে আছেটাই বা কি? তাও এই সাদা চামড়া আছে বলে ছেলেদের ভেঙে খেতে পারে, নইলে তো ভিক্ষাও জুটতো ঠাস। রূপসা নিজের কথা শেষ করার আগে আলভির শক্তপোক্ত হাত তার গাল স্পর্শ করল। থাপ্পড়ের তীব্রতার হাতে থাকা কফির মগটা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ড্রয়িং রুমে যারা ব্রেকফাস্ট করতে বসেছিল তারা সবাই ছুটে আসে ঘটনাস্থলে। রাগে আলভির শরীর কাঁপছে। রূপসার সাহস দেখে সে অবাক হলো। তার সামনে দাঁড়িয়ে অলিকে নিয়ে এগুলো বলতে রূপসার বুক কাঁপল না? অলি ঠোঁট চেপে কেঁদে উঠল। অলির চাপা কান্নার শব্দে আলভি আরও বেশি রেগে যায়। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রূপসার চুল টেনে ধরে। অলি এরকম ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দ্রুত এগিয়ে গিয়ে আলভির হাত থেকে রূপসাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আলভির হিংস্র সিংহের ন্যায় গর্জে উঠে এক হাতে অলিকে সরিয়ে দেয়। অলি আবারও গিয়ে রূপসাকে ছাড়ানোর চেষ্টা করতেই আলভি রূপসাকে ধাক্কা দিয়ে বসে। রূপসা ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেতে যাবে, ঠিক সেই সময় কেউ একজন এগিয়ে এসে রূপসাকে নিজের দিকে টেনে নেয়। রূপসার লোকটার চেহারা না দেখে লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে ওঠে। আলভি পুনরায় রূপসার দিকে এগিয়ে যেতে নিলে অলি আলভির পা জড়িয়ে ধরল। আলভির রাগ মুহূর্তে হাওয়া হয়ে যায়। সে তড়িৎ গতিতে অলিকে উঠিয়ে বুকে টেনে নেয়। বাকিরা বাহিরে এরূপ ঘটনা হতভম্ব হয়ে তাকিয়েছে। রূপসা কিছুটা স্বাভাবিক হতে লোকটাকে ছেড়ে লোকটার মুখের দিকে তাকায়। লোকটা ছিল ইয়াদ। ইয়াদের দৃষ্টি অনুভূতি শূন্য। এর মাঝে রুনা খাতুন এগিয়ে এসে রূপসাকে জড়িয়ে ধরে, এভি, তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে? যেই মেয়ে গায়ে হাত আমি মা হয়ে কখনো তুলিনি, তুমি আমার সেই মেয়েকে মারলে? আলভি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে ওঠে, আমি যে আপনার মেয়েকে বাঁচিয়ে রেখেছি সেই জন্য কৃতজ্ঞ থাকুন। ওর জায়গায় অন্য কেউ হলে আমি খুন করে ফেলতাম। শাহনাজ বেগম সহ বাকি সবাই আলভির ব্যবহারে বিস্মিত। ওসমান মির্জা ধমকের স্বরে বলেন, এভি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করিনি বাবা। অলি স্বামী হিসাবে আমার উচিত ছিল ওর জবান বন্ধ করে দেওয়া। ইয়ামিন মির্জা বললেন, রূপ কি এমন অন্যায় করছে যার জন্য তুমি এভাবে বলছো? আলভির শরীর কাঁপছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় সে নিজের চুল খামচে ধরল। তারপর হাঁসফাঁস করতে করতে বলল, ও কি যে করছে আমি সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি অনেক সহ্য করছি, কিন্তু আর নয়। তোমরা যদি আমার স্ত্রীকে সম্মান দিতে না পারো তাহলে আমি এই মুহূর্তে ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এমনকি এই মির্জা বংশের সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করব। অলি তখনও আলভির বুকের সাথে লেপ্টে আছে। আলভির কথা শুনে সে ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার মানে হচ্ছে সব কিছু তারই জন্য হচ্ছে। এদিকে আলভির
কথা শুনে শাহনাজ বেগম ভড়কে গেল। একটা মাত্র ছেলে তার, যদি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে তো সে ছেলের শোকেই মারা যাবেন। ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। এর আগেও তো আলভি চলে গেছিল। আর সত্যি তো এটাই যে অলির জন্য আলভি ফিরে এসেছে। সবাইকে চুপ থাকতে দেখে রুনা খাতুন বলেন, ভাই ভাবি, তোমরা যদি এর বিহিত না করো তাহলে আমি আর থাকবো না এই বাড়িতে। আমার মেয়েকে নিয়ে আমি আজই চলে যাব। শাহনাজ বেগম দোটানায় পড়ে গেলেন। সে রুনা খাতুনকে বোঝানোর চেষ্টা করে বলেন, রুনা, জানোই তো এভির রাগ উঠলে মাথা ঠিক থাকে না। তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি না হয় বুঝলাম ভাবি, কিন্তু রূপের বাবা যদি একবার এই বিষয়ে জানতে পারে তাহলে ভেবে রেখেছো কী হবে? এমনিতে আমরা তার অমতে গিয়ে এই বাড়িতে থাকছি। শাহনাজ বেগম চুপ হয়ে গেলেন। আপাতত তার কাছে ছেলের দোষ লুকানোর মতো কোনো অজুহাত নেই। এর মাঝে সবাইকে অবাক করে দিয়ে আলভি অলিকে রুমের ভিতরে নিয়ে যায়। ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। পুরোটা সময় উর্মিলা আর ইয়াদ চুপচাপ ছিল। বড়দের মাঝে তাদের কথা বলা মানায় না। মূলত সেই জন্য উর্মিলা চুপ করে দাঁড়িয়েছিল। নাহলে সেও সবাইকে বলে দিত যে রূপসা তার ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইছে। আগে রূপসাকে যেটুকু ভালো লাগতো, কিন্তু কালকের ঘটনার পর রূপসাকে দেখলে তার রাগ উঠছে। কেন রে ভাই, দুনিয়াতে কি ছেলের আকাল পড়েছে? তুই কেন আমার লাটসার ভাইটার পেছনে ছ্যাঁচড়ার মতো পড়ে আছিস? ভালোই হয়েছে, ভাইয়া আজকে তোকে চুরানি দিয়েছে। এখন যদি একটু বুদ্ধি জাগ্রত হয়। রুনা খাতুন রূপসার রুমের দিকে চলে যায়। তারপরে এক এক করে বাকিরা সবাই চলে গেল। ইয়াদ উর্মিলার দিকে তাকিয়ে দেখলো ইয়াদ একইভাবে দাঁড়িয়েছে। উর্মিলা ভুরু কুচকে ইয়াদের সামনে গিয়ে হাত নাড়ায়। এই ভাইয়া, এই। উর্মিলার ডাকে ইয়াদ যেন হুঁশ ফিরে আসে। এদিকে ইয়াদের চোখে মুখের অবস্থা দেখে উর্মিলা আঁতকে ওঠে। ইয়াদের চোখ রক্তবর্ণ ধারণ করছে। পুরো চেহারা কেমন যেন থমথমে। ইয়াদ উর্মিলার দিকে গম্ভীর চাহিনী নিক্ষেপ করতে উর্মিলা একটা শুষ্ক ঢোক গিলল। ভাইয়া, আর ইউ ওকে? ইয়াদের মুহূর্তে ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ইয়া, আই এম ওকে। উর্মিলা একটা দীর্ঘশ্বাস পেল। আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। একটু আগে তোমাকে একদম এভি ভাইয়ের মতো দেখাচ্ছিল। কথা শুনে ইয়াদ উর্মিলার মাথায় চাপড় মেরে বলল, মোটেও না, আমি এভি ভাইয়ের মতো নেই। হ্যাঁ আমি জানি ইয়াদ ভাইয়া, কিন্তু তোমার কথায় কথায় আমার মাথায় চাপড় মারো কেন? ইয়াদ হেসে বলল, তোর মাথায় কতটুকু গোবর আছে সেটাই পরীক্ষা করে, বুঝলি কি? দেখ, তুই যদি ব্যথা পাস তার মানে তোর মাথায় ভর্তি গোবর আছে। আর যদি ব্যথা না পাস তার মনে করবি তোর মাথার গোবর শুকিয়ে গিয়ে বুদ্ধিতে রূপান্তরিত হয়েছে। ইয়াদের কথা শুনে উর্মিলা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না ইয়াদ উল্টোপাল্টা বলছে নাকি সে উল্টোপাল্টা শুনছে। এবার বল, ব্যথা পেয়েছিস? উর্মিলা হ্যাঁ বোধক মাথা নাড়াতে গিয়েও না বোধক মাথা নাড়ায়। ইয়াদ হাসতে হাসতে নিজের রুমের দিকে পা বাড়ালো। ইয়াদ কিছুদূর যেতে উর্মিলা পেছন থেকে বলল, ভাইয়া তুমি রেডি হয়ে আমাকে কল দিও, আবার আমাকে রেখে চলে যেও না। ইয়াদ একবার পিছনে করে উর্মিলার উদ্দেশ্যে বলল, আজকে আমি ভার্সিটি যাব না, তুই ড্রাইভারের সাথে চলে যাস। উর্মিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইয়াদ ঠাস করে নিজের রুমের দরজা লাগিয়ে দিল। উর্মিলা থতমত খেয়ে গেল। ধ্যাত, আমি একা ভার্সিটিতে কী করব? দেখি আমার হার মর্মর সাহেব কি করছেন। কথাটা ভেবে উর্মিলা দিহানের নাম্বারে কল দিল। দিহান কলটা রিসিভ করতে উর্মিলা বলল, সাহেব, আমার আপনার অ্যাপয়েন্টমেন্ট দরকার, ফ্রি আছেন? দিহান মুচকে এসে বলল, অবশ্যই রাগিনী, আমি আপনার জন্য সবসময় ফ্রি আছি। কিন্তু আপনার কি আজকে ভার্সিটিতে নেই? না, আজকে ভার্সিটি ক্যান্সেল। দিহান শাসনের ভঙ্গিতে বলল, উর্মি, ভার্সিটি ফাঁকি দেওয়া কিন্তু অনেক ব্যাড হ্যাবিটস। উফ, আমার আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন, আপনি আসবেন কি না বলুন, নাহলে আমি অন্য ডাক্তারের কাছে যাব। আমাদের দেশে ডাক্তাররা অকাল পড়েনি। দিহান একটা শ্বাস ফেলে বলল, ব্ল্যাকমেল করতে হবে না, চলে এসো, আমি তোমার রোগীর ট্রিটমেন্ট করে দেবো। উর্মিলা খুশি মনে কল কেটে দিয়ে রেডি হয়ে চলে গেল। এদিকে অলি হাত মুখ ধুয়ে এসে বোরখা পরতে লাগলো। আলফি এক মনে অলির ফোন চাপছে আর নিজের চুল টানছে। অলি বুঝতে পারল না যে আলভির মন মেজাজ ঠিক নেই। অলি কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে আলভির দিকে এগিয়ে গেল। আলভি কিছু বুঝে ওঠার আগে অলি আচমকা আলভির গলা জড়িয়ে ধরে আলভির উরুর উপর বসে পড়ল। আলভি ভুরু কুচকে অলির দিকে তাকায়। অলি ফিস করে বলে ওঠে, আলো আপনার কোলে উঠতে চাইলো, সেই জন্য এসেছি, আমি নিজের থেকেই কিন্তু আসিনি। আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। অলি বোরখা পরেছে আর হিজাবটা গলায় পেঁচানো, চুলগুলো উঁচু করে খোপা করা। আলোকে? অলি আলভির হাতটা নিজের পেটের উপর রেখে বলল, বাবুর নাম রেখেছে আলো। আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকায়। এখন তাকে কিছুটা স্বাভাবিক দেখাচ্ছে। সে হঠাৎ করে বলে ওঠে, আলো তো মেয়েদের নাম, তোমার তো ছেলে হবে। কথাটা শোনার জন্য অলি মোটেও প্রস্তুত ছিল না। আপনি কি করে জানলেন যে আমার ছেলে হবে? যেদিন তোমার
ব্লিডিং হচ্ছিল সেদিন রিপোর্ট দেখে আমি শিওর হয়েছি যে তোমার ছেলে হবে। অলি কপাল কুঁচকে গেল। আপনি আমাকে আগে বলেননি কেন? বলার মতো পরিস্থিতি ছিল না। তাছাড়া ছেলে নাকি মেয়ে সেটা জানাটা তেমন বড় কোনো বিষয় না। ছেলে যে সুস্থ আছে সেটাই তোমার সৌভাগ্য। অলি নিশ্চুপ হয়ে গেল। আলভি বলল, আলো নামটা ভালো না, কিন্তু নামে একটা মেলি ব্যাপার আছে। আলো বলে আমি ডাকবো। আলভি ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে আমি কি বলে ডাকবো? অলি নিম্ন স্বরে বলল, আমি নাম ভেবেই রেখেছিলাম, যেহেতু ও ছেলে হবে সেহেতু ওর নাম হবে আফরান আরিশ। তুমি তো একদম অ্যাডভান্স নামও একদম ঠিক করে রেখেছো। অলি হ্যাঁ বোধক মাথা নাড়ে। হঠাৎ করে অলি অনুভব করলো আলভি ধীরে ধীরে তাকে নিজের আরও কাছে টেনে নিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে অলি উঠে যেতে নেয়। তার আগে আলভি ভারী কণ্ঠে বলে ওঠে, আমার কোলে বসার জন্য ট্যাক্স কি তোমার ছেলে দিবে নাকি তুমি দিবে? 15 বছর বয়সী মা সবার রিকোয়েস্ট করে বারবার আবারও দিলাম আজকে। এর পরের দিন আবার দিব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।